তো ওসর যে বিচার ভারতের দুর্ভাগ্য। আর আমার নিজের অনুভব এবং এক সময়ের একটা জ্বলন্ত প্রশ্ন এটা। তো তখন আমি ওসর কোনো বই পড়িনি বা ওসর বিচার সম্পর্কে বা এটার যে সায়েন্টিফিক কারণ, ঠিক আছে, ওসব বিচার আমি বলবো না, ঠিক আছে, একটা এর যে একটা সায়েন্টিফিক কারণ যে কেন যে মানুষ গরিব কেন। আমার নিজের অবস্থাও যেটা ছিল যে কোম্পানিতে আমি কাজ করছিলাম, ঠিক আছে, তো যাই হোক সেই কোম্পানিতে কাজ ছিল, কিছু পয়সাও সেখানে পাওয়া যাচ্ছিল, ঠিক আছে, ঠিকই ছিল। 2009-10-এর 2009-এ ছিল, 2009-এ মোটামুটি সেখানে 8-9 হাজার টাকা পেমেন্ট ছিল, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, আসা যাওয়ার ব্যবস্থা সব কিছুই ছিল। কিন্তু আমি খুব ভালো করেই অনুভব করতে পারছিলাম যে এটা একটা কৃতদাসের মতো, যতই ও করছে কিন্তু কী ছিল আমার কাছে। সকাল থেকে সন্ধ্যে ওই কোম্পানিরই হয়ে ওরই ওখানে থাকতো, নিজের কোনো টাইমের কোনো নেই। যেমন নয় তুই একটা সময় চাকরি করলে তুই চলে গেলি, সেরকম কোনো ব্যাপার নেই ওখানে। মানে কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে, মানে তুই সকালবেলায় মানে জেলখানার মধ্যে ভর্তির মতো, মানে জেলখানায় ভর্তি হয়ে গেছিস, ঠিক আছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত কেন, রাত পর্যন্ত, ঠিক আছে, তোকে সবই দিচ্ছে, খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, ওদেরই মধ্যে হাসি কর, মজা কর, চা খা, সব ঠিক আছে। তুই যদি বলবি যে আমি একটু বেরিয়ে, ঠিক আছে, বা আমার কাজের সময় কোনটা, এসব ফির তুই চাকরিও যাবে আর তুই বদনামও হবে। তো কিন্তু আমি তো ভেতরে ভেতরে বুঝতে পারছি যে এটা কোনো কাজ হলো না, এটা কোনো চাকরি হলো না, এটা কোনো মানবীয় আরো যেটা দরকার, যে কাজের সময় হলো, ঠিক আছে। তো এটা একটা কঠিন পরিস্থিতি মনে হতো এবং আমাকে মনে হতো তাহলে আমার একটা বেশ্যার সাথে কি অন্তর, ঠিক আছে। সে যেমন নিজেকে বিক্রি করছে, আমাকেও সেরকমই একটা শর্তে বিক্রি করে এখানে পয়সা রোজগার করতে, কিন্তু পয়সাটা নিজেকে বিক্রি করার মাধ্যমে আমাকে কি দেয়, কারণ কি আমি এটার মধ্যে না তো কোনো আনন্দ পাচ্ছি, না তো কোনো এটার মধ্যে শান্ত পাচ্ছি, না তো আমি নিজের, ঠিক আছে, নিজের ভেতর থেকে আমি এইগুলো দিতে পারছি। তো তারপরে মধ্যপ্রদেশে ওই টাইমে ওই জায়গার একটা বড় সমুদায়, মানে ধরে রাখ মোটামুটি ধর ওই সমুদায়টা হবে অন্তত পক্ষে না হলেও টোটাল পপুলেশনের অন্ততপক্ষে 15% মতো লোক তো হবে, 10-এর বেশি হবে, 10-15-20% হয়তো হতে পারে, 10-15-20%, 10% তো বটেই, 10-15%, 10%ই আমি ধরছি, 10% মতো ওখানকার যত লোকালিটিতে লোক দেখতাম তাতে 10% থেকে 15%-এর মতো লোক মানুষজন যাদেরকে দেখতাম তাদের অবস্থা, না তো তাদের জমি আছে, ওখানে বড় বড় জমি, ঠিক আছে, কিন্তু সেই জমি আমাদের সাথে যারা কাজ করতো, অনেকে যারা লেবার দিত আর দিত, অনেক কাজ করতো, তাদের যেতাম, তাদের কাছে বড় বড় জমি আছে, ঠিক আছে, ওখানে আর দেখবি তো ওখানে লম্বা লম্বা জমি, ঠিক আছে, পশ্চিমবঙ্গে এত বড় বড় জমি দেখতে পাবি, এখানে অল্প জমি, তারপরে দেখবি গ্রাম। আর তুই মধ্যপ্রদেশে তুই দেখতে পাবি, ঠিক আছে, ওইদিকে জমির পর জমি, জমি দেখবি তো তুই গ্রাম দেখতে পাবি, অনেক দূর পেরিয়ে যাবি তারপর তুই গ্রাম দেখতে পাবি, ঠিক আছে। তো তার মধ্যেও ওই যে সমুদায়গুলো, তাদের কোনো জমি নাই, ঠিক আছে, তাদের কোনো মানে সেই সব লোকজনদেরকে তো মানে কেউ মানে আনটাচেবল টাইপের, ওদের লোকজন যদি কেউ কাজ, প্রথমে তো জানি না তারা কাজ চাইতে আসে, যেমন ওখানে কাজ হতো, অনেক লেবারের লোকজন আসতো কাজ করতো, আমি কোনদিন দেখিনি যে ওই সমুদায়ের কোনো লোকজন এসে কাজ করছে। কিন্তু ওই সমুদায়ের কোনো লোক ছিল কোনোদিন ওরা না, ওদেরকে কেউ কাজে লাগাতো, মানে এক প্রকারের ওরা অছুত টাইপের, ঠিক আছে, ওই জীবনটাই ওদের বাস। ওই ওরা তাঁবুর মতো থাকে, না ঘর আছে না জমিন আছে, ওরই মধ্যে দেখবো ছোট ছোট বাচ্চাও আছে, এও আছে, সবই আছে, ঠিক আছে। কিছু ধরনের ওরা কাজ করে, যেমন লোহার টহার, মানে লোহার, হ্যাঁ, কিছু কিছু দেখতাম, কিছু কিছু জায়গায় কিছু কিছু কাজ হতো, কিছু যারা ভেতরে আছে তারা আবার মদ বানায়, ঠিক আছে,
ওখানে লোক মদ খেতে চায়, যেটা দেশি মদ যেটা বলে, ঠিক আছে। ইভেন কি আরো যেটা যেটা জানা যেত, ঠিক আছে, ওদের মধ্যে থেকে, ঠিক আছে, মানে যে ওদের একটা বহুত বড় প্রপারশন, ওদের মধ্যে আবার একটা অনেক বড় প্রস্টিটিউশনেরও একটা ব্যাপার আছে ওই সমুদায়ের মধ্যে। বুঝতে পারছিস, মানে এর থেকে নোংরা, মানে এর থেকে সেই মানুষগুলোর মনগুলো, সেই মানুষগুলোর স্থিতিগুলো কোন জায়গায় গিয়ে পৌঁছে, এত কিছু করো তাদের জীবনে তো কিছুই নাই। তো এটা নিয়ে একটা ভারী আমি চিন্তায় থাকতাম, ঠিক আছে, যে আমি তো পরিস্থিতি দেখেছি, আমি নিজের বাবা মাদেরও বা আমাদের মহিলা সমাজেরও পরিস্থিতি দেখেছি, ঠিক আছে, খারাপ, আমার নিজের জীবনেরও অবস্থা দেখছি, ভালো নেই, ঠিক আছে, খারাপ আছি, কিন্তু আমি দেখছি যে তার থেকেও খারাপ সমুদায় আছে। তো মহিলা সমুদায়, ঠিক আছে, এখানে শিক্ষার ব্যবস্থা নেই, এখানে সহযোগিতা নেই, যেগুলো আমি ফেস করেছি, ঠিক আছে, কেউ দুটো টিউশনের দেয় না, এই করে না, মানে তোর সহযোগিতা নেই। কিন্তু ওই সমুদায়টা আরো, মানে এই সমুদায়টা তুই খারাপ দেখেইছিস, যেটা তুই নিজে ফেস করে, আমি নিজে ফেস করেছি, বা আমরা অনেক ফেস করেছি এটা নিয়ে। বাবা পয়সা রোজগার করতে জানে না, ঠিক আছে, এই করে, এগুলো তো পয়সার অভাব, সমাজে অসহযোগিতার অভাব, এগুলো তো আমরা দেখেইছি, ঠিক আছে। আর এইখানে যেটা দেখছি এর থেকেও নিকৃষ্ট আরো, মানে তোর যদি মহিলা সমাজটা যদি এত মানে অনেক নিচে দেখাই যাচ্ছে, অনেক নিচে আছে, নিচের থেকেও নিচে, আরো নিচে। তো আমার মধ্যে বিশাল মানে ভূচাল পয়দা হতো, আর চিন্তায় পড়ে যেতাম যে মানুষের এমনি অবস্থা কেন, ঠিক আছে, কি কারণে, কি এর সায়েন্টিফিক রিজন কি। এর কোনো যুক্তিগত উত্তর, ঠিক আছে, আমি খুঁজে পেতাম কি হতে পারে, কারণটা কি। তো এটা ছিলই। তো পরে ওইখানের একটা যখন আসছিলাম, যখন মধ্যপ্রদেশ থেকে এখানে আসলাম, তো ওখানকার একটা বইয়ের দোকানে ওসুর একটা বই পাই, ঠিক আছে, সেটা বইটা ছিল সমুন সামনা বুনুনি, ছোট বই ছিল, ছোটি বই ছিল। ওর মধ্যে তো প্রথমের যে অধ্যায় ছিল সেখানে তো খুব ভালো কনসেপ্ট ছিলই, ঠিক আছে। ওর দ্বিতীয় অধ্যায়ে বা তৃতীয় অধ্যায়ে যে একটা ছিল যে ভারতের দুর্ভাগ্য বলে একটা চ্যাপ্টার ছিল। তো ওই চ্যাপ্টারটা যখন আমি পড়লাম, তখন আমার ভিতরে পুরো মানে চকাচঁদ হয়ে গেল, যে প্রশ্নটা ছিল যে কেন মানুষের পতনের, মানুষ এরকম হয়ে যাওয়ার যে সায়েন্টিফিক রিজনটা, তখন আমি আমার ভিতরে একটা মনে হলো যে হ্যাঁ এইটা সায়েন্টিফিক কারণ, এটা রিজন। সায়েন্টিফিক কারণ রিজনটা কেমন ছিল, রিজনটা ছিল একটা উদাহরণ দিয়ে ওসব বলছে আর কি, যে যে একটা আমাদের এখানে কোনো একটা সন্ন্যাসী রামতীর্থ বা কিছু একটা নাম উনি বলেছিলেন, তো জাপানে গেছিল। তো জাপানে গিয়ে ও কোনো একটা গার্ডেনে, ঠিক আছে, কোনো একটা মালির সাথে পরিচয় হয়েছিল। তো সেই মালির থেকে ও যে কিছু জিনিস দেখলো, কিছু বনসাই গাছ, ওটা দেখে ও খুব বিস্ময় হয়ে গেল। বনসাই গাছ ছিল কি, টবের মধ্যে ছোট ছোট গাছ, 2 বিত্তা 1.5 বিত্তার ছোট ছোট গাছগুলো বনসাই করা ছিল। তো ও রামতীর্থ ভাবলে হয়তো এই গাছের বয়স হয়তো 2 মাস 1 মাস হবে। তো যে মালি ছিল ও জানালো না না না, এই 2 মাস 1 মাস নয়, এগুলো কারোটার বয়স 150 বছর, কারোটার বয়স 200 বছর, ঠিক আছে, সব 100 বছরের উপরে, 150 200 100, হ্যাঁ, সব এমনি বড় বড়। ওটা কিছু ট্র্যাডিশনালি বনসাই গাছ মানে করা ছিল, ওটা ওদের মানে বহুত পুরনো, মানে সেই যারা এটা শুরু করেছে তারা বানিয়ে রেখেছিল, মানে যে গাছকে কিভাবে বনসাই করতে হয়। মানে গাছ মানে কি বড় গাছ, যেরকম আমাদের বড় গাছ হয়, 200 বছরের বট গাছ যদি টবের মধ্যে এতটুকু থাকে, ঠিক আছে,
তো রামতি তো অবাক বলছে এটা কি করে সম্ভব হয়, ঠিক আছে। তো ওসব বলছে তো বলছে যে ওসব নয়, ওর মালিক যেটা ওনাকে যেটা জানালো যে এই রুট গুলোকে কেটে দেওয়া হয়, গাছের যে রুট গুলো আছে না ওকে বাড়তেই দেয় না, ওকে ছোট রাখা হয়। গাছের জড়টা যদি বট গাছ যদি এত বড় হবে তাহলে জড়টাও তার এতটুকু থরি থাকে, জড়টাও তো চারিদিকে ছড়াবে। কোনো গাছ যদি বড় হবে তাহলে তো জড়টাও বড় হবে। যদি গাছের জড়টাকেই উপরে যদি কাজ করতে পারিস, ওকে যদি ছোট রেখে দিতে পারিস, গাছটাও ছোট থেকে যাবে। বয়স সময় কতই যাক, ছোটকে ছোটই থেকে যাবে। ঠিক মানুষের সাথেও ভারতবর্ষে এইটাই হয়েছে। মানুষের যে জড়টা আছে, ঠিক আছে, মানুষের চেহারা, মানুষের ব্যক্তিত্ব কিন্তু মানুষের যে জড়, মানুষের জড় কি, ঠিক আছে, মানুষের জড় যেটা দেখা যায় না, কি আছে জড়? তুই আর আমি একই রকম, মানে দেখতে একই, হাত পা একই, মূল বলতে জড় মানে মূল বলতে, জড় মানে মূলটা। তো মানুষের জড়টা কোথায়? মানুষের ব্যক্তিত্বে জড় কই? জড়টা কোথায়? ওটা দেখা যাচ্ছে না কিন্তু আছে তোর ভেতরে। তো তোর জড়টা কি? আমাদের জড়টা কি? মানুষের যে ওর যে জড়টা কি? মানুষের জড়টা হচ্ছে তার বিলিফ সিস্টেম, তার থট প্রসেস। থট প্রসেস, বিচার। এটা কিন্তু তোর একটা থট প্রসেস আছে, এটা দেখা যাচ্ছে না কিন্তু তোর ভেতরে একটা থট প্রসেস আছে, ওটাই মূল তোর। ওটার দ্বারাতেই তুই পরিচালিত হচ্ছিস। তোর থট প্রসেসটাই তোর ভ্যালু সিস্টেম, ওটাই ফির ভ্যালু সিস্টেমের রূপান্তরণ হয়ে যায়, ফির ওটার দ্বারাতেই তুই চলছিস। আর দূর থেকে কেউ তোর ওইখানে কাজ করছে, ওটাকে কেটে ছেটে বনসাই বানাচ্ছে, তবে তুই দুবিদ্যা থেকে যাচ্ছিস। দুবিদ্যা থাকার, ভারতে দুবিদ্যা থেকে যাওয়ার একটা সাধারণ এই যে জাতি প্রথা, এইটা ততক্ষণ ঠিক হবে না যতক্ষণ না তুই এই জড়টাকে মানুষের কাটবি। এই জড়টাকে কেটে দেওয়ার জন্যই তোর বিলিফ সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। তো ওষুধ ভ্যালু সিস্টেমের মধ্যে ভারতের 3টে ভ্যালু সিস্টেম, মূলত 3টে বুনিয়াদী ভ্যালু সিস্টেম। এমনি তো ভ্যালু সিস্টেম অনেক আছে আমাদের, ঠিক আছে, কিন্তু বুনিয়াদী, মারাত্মক যেটা, ধ্বংসাত্মক যেটা, সবচেয়ে আনসাইন্টিফিক যেটা, মানে ওটাকে তুই বলতে পারিস সবচেয়ে বড় কারাপশন যদি কিছু হয়, ঠিক আছে, সবচেয়ে বড় যদি মানবতার কোনো অপরাধ হয়, হিটলারও অপরাধও অত বড় অপরাধ নয়, কোনো যদি জেনোসাইডও হচ্ছে, কোথাও যদি মানুষকে বলে না জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ড, এসে 100 জন মানুষকে গুলি করে মেরে দিল, এসব কিছুই নয় এইসব জেনোসাইডের কাছে। এই ছোট মোটো 200-400 লোককে মেরে দিল, এই করে দিল, পরমাণু বোম ফেলে দেওয়া কোনো বড় ব্যাপার নয়, এর থেকেও মারাত্মক ঘাতক হচ্ছে। হ্যাঁ, তো 3টে হচ্ছে, 3টে মূলত ওসব বলেছেন ওইখানে, ঠিক আছে। একটা হচ্ছে তোর গিয়ে টাইম কনসেপ্ট। ভাব একটা টাইমের কনসেপ্ট, তুই সময় সম্পর্কে তোর ধারণাটা কি, মানে তোর বিচার কি সময়, সময় সম্পর্কে তোর সময় সম্পর্কে তোর ধারণাটা তোর ব্যক্তিত্বের একটা বিরাট বড় পিলার, বিরাট বড় বুনিয়াদ। সময় টাইম কনসেপ্টটা কি? তো ভারতের যে টাইম কনসেপ্ট, যেটা মারাত্মক, ভারত টাইম কনসেপ্ট, ভুল টাইম কনসেপ্ট, যেটা হচ্ছে কি টাইমটাকে ভারতীয়রা মনে করলো, থট প্রসেসে এটাকে দিল যে সময়টা হচ্ছে সার্কুলার, সময়টা ঘুরছে। যেমন কি ভৌতিকভাবে, ঠিক আছে, ভৌতিকভাবে টাইম সার্কুলার নয়,
কোনোদিন সার্কুলার নয়। টাইম, ভৌতিক জগতে যে পরিবর্তনটা একবার হচ্ছে সেই পরিবর্তনটা আরেকবার হচ্ছে না। তুই মনে করছিস আজকে দিন গেল, আবার সূর্য উঠলো, আবার কালকে দিন আসছে, তো এটা ঘুরে গেল না, এটা আগে বেড়ে গেল। টাইম কোনোদিন সার্কুলার নয়, রিপিট হয় না। রিপিট হয় না, এটা লিনিয়ার চলে যাচ্ছে। যেটা একবার বেরিয়ে যাচ্ছে সেটা বেরিয়ে যাচ্ছে, সেটা আর কোনোদিন ঘুরবে না। এই গেল সময় গেল। যে সময় গেল সেই সময় গেল। ভারতীয়দের যে না, এটা ঘুরছে। সত্যযুগ ছিল, তারপরে ত্রেতা এলো, তারপর দাপর এলো, কলি এলো, আবার সত্যযুগ আসবে। এর মধ্যে আমার করার কি আছে? যখন সত্যযুগ আসবে তখন সবকিছুই ঠিকঠাক হবে। এখন কলিযুগ আছে, সবকিছু এখন এমনি এমনি থাকবে। ভালো তো আপনা হয়ে যাবে একদিন, যখন যুগটা ঘুরে আসবে সত্য যুগ, সেদিন ভালো আপনা হয়ে যাবে। মানে এটা কত মারাত্মক, ঠিক আছে? এর থেকে যেটা জন্ম নিল ভাগ্যবাদিতা, ভুল ভাগ্যবাদিতা। যে ভাগ্যের কথা, ঠিক আছে, যে ভাগ্যের কথা কোথাও আমরা, যে বিধাতার কথা যেটা আমরা কোথাও গীতাতে বা কোথাও উপনিষদে যে বিধাতার কথা বলা হয়, আর এই যে ভাগ্যের কথা, এই দুটো বহুতই ডিফারেন্স জিনিস। আকাশের নিয়ম পৃথিবীতে কোনোদিন মেশানো যায় না। পৃথিবী ম্যাটেরিয়ালিস্টিক, যে পৃথিবী, এখানে ম্যাটেরিয়ালের নিয়ম চলে। এখানে করলেই পরিবর্তন হয়, না করলে পরিবর্তন হয় না। এখানে ঘটনা সার্কুলার নয়, এখানে ঘটনা লিনিয়ার। ভারতের একটা ভাগ্যবাদিতা ঘটনা হলো, এটা হচ্ছে একটা মারাত্মক তোর থট প্রসেসকে কেটে দেয়া। কিন্তু তুই আর ভাবলেই নাই কিছু পরিবর্তনের কথা, তুই আর ভাববেই নাই। চেঞ্জ করা যায়, এটা তোর আর আসবে কি নেই খেয়ালের মধ্যে। ফির সোচা কিভাবে চেঞ্জ হবে, তার কি কি টার্মিনোলজি হবে, এইসব তো সিদ্ধান্ত তো পরে আসবে। তুই প্রথমেই আটকে গেলি যে চেঞ্জ করাই যায় না। এটা তো চলছে, এটা তো ভাগ্যক্রমে চলছে, সার্কুলার চলছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে একটা মারাত্মক। দ্বিতীয় মারাত্মক হচ্ছে তোর পাপ পুণ্যের বিচার। পাপ পুণ্য, এই যে তোর থট প্রসেসটা, পাপ আর পুণ্য, এই থট প্রসেসটা তোর পুরোপুরি একদম খতরনাক। আর খতরনাক বলবো না, দুষ্ট বলবো, সম্পূর্ণ আনসাইন্টিফিক এবং সম্পূর্ণ মানে নিম্ন এর পাপ পুণ্যের তোর বিচার। তোর পাপ পুণ্যের বিচার কি? তুই কোনো জিনিসকে পাপ পুণ্যের বিচারে আমি যদি করতাম, যদি আমি কোনো পণ্ডিতকে বা কোনো এরকম যারা থট প্রসেসের থেকে আমি জানতাম, তখন এটা এমনি কেন, তো এটা সেটা বলতো তোর আগের জন্মে ও ভালো কর্ম করেনি, তাই এই জন্মে এমনি আছে। এটা হলো উত্তর। তাহলে আর কেন গল্পই রইল না, মিটে গেল। আগের জন্মে করেছে, এই জন্মে ফল ভোগ করছে। প্রকৃতিতে, নেচারে, ভৌতিক নেচারে কোনোদিনই ক্রিয়ার প্রতিক্রিয়া কোনোদিনই ওয়েট করে থাকে না, দাঁড়িয়ে থাকে না। দাঁড়িয়ে থাকে কি? তুই আগুনে হাত ঢুকাবি, তাহলে পাপ করলি, তুই আগুনে হাত ঢুকাই, তাহলে হাতটা তোর কবে জ্বলবে? আগে জন্মে জ্বলা উচিত, আগে জন্মে জ্বলবে, সঙ্গে সঙ্গে 1-2 ঘন্টা পরে জ্বলবে কি? তো তোর এই যে পাপ হলো, এটা সম্পূর্ণরূপে
সম্পূর্ণরূপে এটা হচ্ছে একটা বদমাস বিচারধারা। ক্রিয়া প্রতিক্রিয়া ভৌতিক সংসারে কোনোদিন ওটা স্পন্টেনিয়াস হয়। তুই কিছু এখানে কর্ম কর, চাই ভুল কর, তাহলে ভুলের রেজাল্ট ভুল, ঠিক কর ঠিক, বা ভুল ঠিক বলে কিছু চলেই না প্রকৃতিতে। প্রকৃতিতে সবসময় ক্রিয়া, সবসময় প্রতিক্রিয়া, সবসময় স্পন্টেনিয়াস হয়, সাথে 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 হয়। তো এইটা তোর স্পন্টেনিয়াস, এটা আমরা কোনোদিনই, এইটাকে আমরা কোনোদিনই, এই নিয়মটাকে আমরা কোনোদিনই করলাম না, এটা করে দিলাম, এর ফলে মানুষের বিচারের শিকড় কেটে গেল। ঠিক এই যে ক্রিয়া প্রতিক্রিয়া যে সমানতার ঘটছে, এইটাকে প্রতিস্থাপন করতে গেলে তোর অনেক, তোর ভেতরে অনেক কিছু বুঝতে হবে, তবে তুই সংসার সৃষ্টিতে বুঝতে পারবি। তুই মনে হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়া হলো না, কিন্তু হয়ে গেছে, তুই জানতে পারছিস না, সেটা আলাদা ব্যাপার। তোর যদি চোখ নেই, কারেন্ট দাবাবি, আলোটা জ্বলে যাবে। এবার তোর চোখটা যদি অন্ধ থাকে, তো তোকে কি মনে হবে, কই আলো তো জ্বললো না। তাহলে কেউ বলবে দাঁড়াও, এইখানে এই তো সুইচ দাবালে, এই জন্মে থোড়াই চলবে, আগে জন্মে চলবে। কিন্তু এইটা বললো না যে না, সুইচ দাবিয়েছো, আলো জ্বলে গেছে, কিন্তু দুর্ভাগ্য তোমার চোখটা, তোমার চোখটা অন্ধ। ঠিক তুই যা করছিস তার প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তুই পাপ করছিস তো পাপের রেজাল্ট তুই সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছিস, পুণ্য করছিস তো পুণ্যের রেজাল্ট সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছিস। কিন্তু হতে পারে তুই রেজাল্ট গুলো দেখার জন্য যে চোখটা দরকার, যে সংবেদনশীলতাটা দরকার, সেটা তোর কাছে নেই। তুই সীমিত চোখে দেখছিস, এই জন্য তুই সীমিত রেজাল্ট দেখতে পাচ্ছিস। তোর কাছে যদি সেই পর্যাপ্ত চোখ থাকতো, পর্যাপ্ত সংবেদনশীলতা থাকতো, তো তুই পর্যাপ্ত রেজাল্ট গুলো দেখতে পারতিস। প্রকৃতির মধ্যে তুই বলবি কই এখানে তো কোনো ভাইরাস নাই, আমার করোনা ভাইরাস আছে, ঠিক আছে, তো তুই বলি কই কিছুই তো করোনা ভাইরাস নাই হাতে, লে তুইও নিয়ে এলে। তা তুই চোখে দেখতে পাচ্ছিস না, তাহলে কি আমার হাতে করোনা ভাইরাস নাই? তুই দেখার যন্ত্র দিয়ে দেখ, ফির ডিটেক্ট হয়ে যাবে যে হ্যাঁ মাল আছে করোনা ভাইরাস, ব্যাকটেরিয়াও আছে, করোনা ভাইরাসও আছে, তো আছে। আর ভাইরাস আমার থেকেই তুই ইনফেক্টেড হলি, এটা ঘটে না। কিন্তু হ্যাঁ, তোর কাছে যদি সেই জ্ঞান নেই, সেই চোখ নেই, তুই সেটা দেখতে পাবি। তো প্রতিটা কর্মে স্পন্টেনিয়াস রেজাল্ট হয় নাকি কোনোদিন রেজাল্ট স্টে হয়ে হয়। তাহলে এক তো তোর টাইম কনসেপ্টে তোর রূপটাকে কেটে দেওয়া হলো, তোকে পাপ পুণ্যের একদম নোংরা বিচার দিয়ে তোর রূপটাকে কেটে দেওয়া হলো। আর তৃতীয়ত এখানে একটা জিনিস কি হলো, সেলফ ওরিয়েন্টেড তোকে একটা বিচার দেওয়া হলো যে তুমি জগতে কি হচ্ছে এটার সঙ্গে তুমি মতলব রেখো না, তুমি নিজের ভালো করো। কালকে বলছিলি না, ঠিক আছে, যদি এটাতে অনেকদিন পড়া হয়নি, ভুলে গেছিলাম, কিন্তু তো যে তুমি নিজের ভালো করো, এটা সেলফ ওরিয়েন্টেড শিক্ষা, ঠিক আছে, যে তুমি নিজে পুণ্য করো, নিজের উদ্ধারের কাজ করো, ঠিক আছে। এইটা হচ্ছে আরেকটা, হচ্ছে তোর গিয়ে তোর আরেকটা জল কেটে দেওয়া, নিজের উদ্ধার বলে কিছু হয় না। তোর উদ্ধার আর সবারকার উদ্ধারের সাথে জড়িত ব্যাপার।
তোর মুক্তি আরেকজনের মুক্তির সাথে এটা জড়িত ব্যাপার। জড়িত ব্যাপার নয়। আজকে তুই ভাবতো এই যে করোনা হয়েছে, আজকে সবাই আমরা লকডাউন হয়ে বসে পড়ছি তো, কারণ কি শুধু আমি রোগ থেকে বাঁচতে পারবো না যদি তুই না বাঁচিস। ভারতের বিচার কি? কেউ পাপ করছে, কেউ কিছু করছে, কেউ পতন হচ্ছে, এই হচ্ছে, কোনো বাপ নেই, তুমি শুধু রাম রাম করো। এটা একটা ভয়ঙ্কর, এই বিচার যদি থাকে তাহলে রাষ্ট্র উৎপন্ন হবে না। এই বিচার থাকলে কোনো সামূহিক সিস্টেম তৈরি করতে পারবি না। তো ভারতবর্ষ সবসময় যেন ভারতবর্ষ কোনদিন রাষ্ট্র, ভারতবর্ষ কোনদিন সব সব নিজের 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 ভালো নিজের ভালো নিজের ভালো নিজের ভালো করবো, তাহলে আমার। কিন্তু বুঝতে পারছিস না যে ভালোটা যদি সামূহিক ভাবে না হয়, তোর ভালোটা কোথা থেকে হবে? সমগ্র সংসারের ভালো। সামগ্রিক এবং এটা তোর নিজের স্বার্থে। সবার কার যদি ভালো না হয় তাহলে তোর ভালোটা কোথা থেকে হবে? সেলফ ওরিয়েন্টেড শিক্ষা। যেমন আমাদের একটা ওই যেমন আমরা বলি না, ওই বাল্মীকির ঘটনা বলি, যে বাল্মীকি কে যখন বললো যে তুই কেন করছিস, বলছে আমি নিজের জন্য থরি করছি, আমি আমার ছেলের জন্য, বইয়ের জন্য, আরেকজনের করছি। তো বলছে তাহলে তোর পাপের ভাগই তোর এরা হবে? তো গিয়ে জিজ্ঞেস করছে হবে? বলছে না আমি হবো না, বলে আমি হবো না, বলে আমি হবো। ঠিক আছে, তো তো এটাতে ওকে কোনো মানে আত্মজ্ঞানের শিক্ষা দেবে, এটা আত্মজ্ঞানের শিক্ষা নয়, এটা সেলফ ওরিয়েন্টেড হওয়ার শিক্ষা। তো এক প্রকারের এইটা যখন সাংসারিক লেভেলে, যখন এই ব্যাপারটা যখন তোর লাগু হয় সাংসারিক লেভেলে যখন তোর এই ব্যাপারটা লাগু হয় যে ব্যাস ওর কি হচ্ছে, ওর কি হচ্ছে, ওর কি হচ্ছে, আমার এর সঙ্গে মতলব নেই, আমারটা ঠিক হবে কিনা শুধু আমি এটা দেখবো। এতেও তোর পুরো বিচারের যে জড়গুলো, এই জড়গুলো যদি থাকতো না তোর কাছে, যে না ওরও কষ্টটা কি করে লাঘব হবে, বা ওরও কেন কষ্ট হচ্ছে, যখন তুই এত এত কষ্ট দেখতিস তখন তোর যে জড়টা আছে না ও ভেতরে যেত, ফেরো সন্ধান করতো এর কারণ কি, এবং কারণ অনেক কিছু কারণ। এই কারণটা জেনেই তো পশ্চিম রাষ্ট্র গঠন করলো। পশ্চিমে তিনটা বিচারকে জড়কে যেতে দিল। পশ্চিম বলল সময় লিনিয়ার, ভাগ্যর ব্যাপার নয়, করলে হয়। সময় যেটা একবার চলে যাচ্ছে ওটা ব্যাক হবে না। পশ্চিম বললো যে পাপ পুণ্য এসব ফালতু কথা, আজ পাপ করো কাল আমরা স্পন্টেনিয়াস ন্যায় করব। কেউ যদি চুরি করে তাকে আমরা ধরবো, তাকে আমরা জেলে দেবো। আমরা একটা ন্যায়ের প্রণালী বানাবো, যাতে কেউ অন্যায় করে বাঁচতে না পারে, সঙ্গে সঙ্গে আমরা তাকে, তার জন্য আমরা পুলিশকে আলাদাভাবে ট্রেনিং করবো, আলাদাভাবে সিআইডি, সিবিআই, আমরা জুডিশিয়াল সিস্টেম বানাবো, ন্যায় প্রক্রিয়া চালাবো। সেখানে তো পাপ হয়েছে এখানে কি পাপ হয়েছে বলো? ও আমাকে মেরেছে, চলো এটা ইনভেস্টিগেশন হোক, ওকে ছাড়া হবে। পাপ হয়েছে, কি পাপ হয়েছে? খুন হয়েছে, চল এর প্রক্রিয়া শুরু হোক। তাহলে পশ্চিম তোর কি হলো, সময় লিনিয়ার ধারা থেকে বেরোলো, মানে ভাগ্যবাদী ধারা থেকে বেরিয়ে বললো সময় চলে গেলে সময় ফিরবে না, অতএব আমাকে সময়ের ব্যবহার করতে হবে। পাপ পুণ্য এসব একে স্পন্টেনিয়াসের
ন্যায় করতে হবে। আর সেলফ ওরিয়েন্টেড ওরা বুঝে গেল যে একটা এই জিনিসগুলো তো একটা দেশ না হলে, যখন জ্বরটা গেল ওটা ওরও কষ্ট, ওরও কষ্ট, ওরও কষ্ট, আমারও কষ্ট, তাহলে এর একটা সাময়িক সমাধান দরকার। তখন ওরা বললে হ্যাঁ, সাময়িক সমাধান করতে গেলে একটা রাষ্ট্রের গঠন করতে হবে, ঠিক রাষ্ট্রের মধ্যে একটা ডেমোক্রেসি আনতে হবে, ফির ওর মধ্যে একটা ইকোনমিক ডেভেলপমেন্ট আনতে হবে, ওখানে ইউনিভার্সাল হেলথ সিস্টেম আনতে হবে, তবেই পশ্চিমের মানুষের সবাই ওখানে হেলথ পেলো, ওখানে শিক্ষা পেলো, একটা ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম আনতে হবে। এই বিচারগুলো জড়ে গেল, এই বিচারগুলোকে নেওয়া হলো, ভারতে এই বিচারগুলোকে হওয়ার আগেই, উঠার আগেই কেটে দিচ্ছে। তো বনসাই রয়ে গেল তার কারণ। এবার বনসাইয়ের উদাহরণটা দেখুন, এগুলো যেন আমরা কেউ বলি, আমরা যেন বলি এটা তেলিপাড়া, আমরা বলি ময়রা, তবে তেলিপাড়া ময়রা মানে কি? মানে তুইও ময়রা, তোর বাবা ময়রা, তোর দাদু ময়রা, মানে তুই পুষতেনি 4, 6, 10 না কত পিঢ়ি থেকে ময়রা, এটা ময়রা, তার এটা হলো তার মানে তুই বনসাই, এটা ভাগ্যের, তোর মানে ভাগ্যকে স্বীকার করা হলো যে আমিও ময়রা, আমার এরাও ময়রা, আমার ময়রা, এরাও ময়রা। পরিবর্তনের দিকে গেল না। ভাবতে পারছিস, আজকে ভাব, আজকে তুই ইঞ্জিনিয়ার, তোর ছেলে ইঞ্জিনিয়ার হবে, তার কোনো মানে আছে? ও ইঞ্জিনিয়ার হতে পছন্দ করবে, তার কোনো মানে আছে? তুই ময়রা থেকে ইঞ্জিনিয়ার হয়ে গেলি মিষ্টি বানানো ছেড়ে। যেমনি অনেক দূর পর্যন্ত এটা চলে এসছে, তেলি আছে, মানে তেলি পিসছে, পিড়ি দর পিড়ি তেলি পিসছে, ওকে আর অন্য কিছু করার ইচ্ছে যাচ্ছে না, ও যাচ্ছে না, ভয় পেয়ে যাচ্ছে, না আমার তো ভাগ্য এটাই। আসবে কোনদিন সত্য যুগ, হব একদিন জন্ম পেয়ে আর একদিন ব্রাহ্মণ, সেদিন আমি ব্রাহ্মণ হয়েই যাব, মরে পরে আবার হব একদিন ক্ষত্রিয়, সেদিন ক্ষত্রিয় হয়েই যাব। এখন তেল পিসছে, এখন তেলি পিসতে থাকে। শূদ্র, শূদ্র পিঢ়ির পর পিঢ়ি শূদ্র। আজকের সময় আমরা দেখ, আমরা 10-12 বছরের মধ্যে নিজের ভাগ্যকে পাল্টে ফেললাম। তুই ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার হয়ে গেলি, আমি লেবার থেকে ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। কত 1 দশকের মধ্যে যদি এখানে ওই কোন একটা বিচার যদি তুই ধরে ফেলতিস, ভাগ্য কি পাপ পুণ্য, তুই ভাগ্যের বিচারটা যদি ধরে ফেলতিস, তাহলে এই পরিবর্তনটা করতে পারতিস। যদি একবার যদি তোর খেয়ালে চলে আসতো, এই সিস্টেম চলে আসতো তোর, আমি তো বাপ দাদা থেকে ড্রাইভার, এটাই ভাগ্য। তো 1 দশক প্রমাণ দেখ, 1 দশকের মধ্যে মানে রড কাটা থেকে ড্রয়িং বানানো, এস্টিমেট করা, লেভেল দেওয়া, লেআউট করা, পরিবর্তন করে ফেলি। কিন্তু এটাই আগে হাজারো বছর ধরে কেউ পরিবর্তন করতে পারছে না, কারণ কি ওর বিচারের ওইখানটাও ভাবতে যাওয়ার আগেই বিচারটা আগেই কেটে নিয়ে। তিনটা হচ্ছে ওসব নজরে, বা এটা বোঝা যায়। অবশ্য আরো অনেক আছে এরকম বিচারের শিকড়, অনেক শিকড় কাটা আছে। তো 3টে মূল শিকড় যেগুলো সবচেয়ে বেশি পরিবর্তন আনে,
মানে মূল শিকড় চলে, এরপরে অনেক ছোট ছোট অনেক শিকড় আছে যেটা বলা যেতে পারে, ঠিক আছে, অনেক ধারণা আছে, অনেক অনেক শিকড় আছে একটা মানুষের জীবনে, এরকম অনেক শিকড় আছে, কিন্তু তিনটে তোর মূল শিকড়। অন্ততপক্ষে তোর ভৌতিক সংসারের জন্য, ভৌতিক সংসারের জন্য। ব্যাস, এটাই হলো অসুর, ভারতের দুর্ভাগ্যের উপরে বলা থট প্রসেস।